বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে একটা। ফ্রান্স এবং স্পেন খেলবে প্রথম সেমিফাইনালে, আর আজ রাতে ইংল্যান্ড নরওয়ের একটা ঐতিহাসিক ব্যাটেল। এরপর চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড আর্জেন্টিনা নামবে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। আমাদের সঙ্গে আছেন নিশাত আহমেদ, ফুটবল জার্নালিস্ট, এক্স জার্নালিস্ট, ফুটবল এনথুজিয়াস্ট। নিশাত, আর্জেন্টিনা দিয়ে শুরু করি। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড, সুইজারল্যান্ডের সঙ্গে ব্যাটেল। অনেক লোক চায় না আর্জেন্টিনা জিতুক, এবং এটা নিয়ে লিওনেল স্ক্যালোনি একটা কথা বলেই ফেলেছেন যে এই যে না চাওয়ার বিষয়টা, লোকে যে আর্জেন্টিনাকে পছন্দ করে না সেটা তিনি জানেন, এবং সেখান থেকে তিনি শক্তিটা নেন। এই শক্তিটা সুইজারল্যান্ডের বিপক্ষে কতটুকু নিতে পারবে আর্জেন্টিনা? নেওয়া উচিত, অ্যাজ দে আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অ্যান্ড দে হ্যাভ গট দিস মেটাল। আমি যে জিনিসটা বলবো ওইটা তাদের আছে, সবসময় আছে। না থাকলে তো আসলে তারা যেভাবে লাস্ট ম্যাচে রেমন্তাদা করলো আসলে সম্ভব ছিল না। সো তাদের মধ্যে ওই জিনিসটা আছে, কিন্তু সব সময় না আসলে ওই রেমন্তাদার উপরে কিন্তু ভরসা রাখলে হয় না, মেন্টালিটির উপরে কিন্তু ভরসা রাখলে হয় না। ট্যাকটিক্যালি এখনও আর্জেন্টিনা কিন্তু ফুল প্রুফ না, সেটা আই গেস মানে আমাদের থেকেও বেশি কিন্তু আর্জেন্টিনা জানে, লিওনেল স্ক্যালোনিও কিন্তু জানেন। সো গত দুই ম্যাচে যেরকম একটা স্কেয়ার আমরা দেখেছিলাম যে আর্জেন্টিনা বাদ পড়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন, বাট লাস্ট মোমেন্টে তারা কিন্তু আবার চলে এসেছে, ফেরত এসেছে। সো আমার মনে হয় না টানা 3 ম্যাচে কোচ লিওনেল স্ক্যালোনি ওই ধরনের স্কেয়ার চাইবেন। সো সেই ক্ষেত্রে ইফ দে ওয়ান্ট টু বিট সুইজারল্যান্ড অ্যান্ড ইফ দে ওয়ান্ট টু গো থ্রু দ্য সেমিফাইনালস, দে নিড টু মানে মেক সামথিং বেটার। সেটা ট্যাকটিক্যালি হোক, সেটা একাদশের ক্ষেত্রে হোক, সেটা মানে পার্সোনালের ক্ষেত্রে হোক, বা কোনো আর কি রোলের ক্ষেত্রে হোক, চেঞ্জ একটা আনতেই হবে। ভোরবেলা আর্জেন্টিনার খেলায় ক্যানজাস সিটি স্টেডিয়ামে, সেখানেই আমাদের সহকর্মীরা রয়েছেন। আমরা একটু আমাদের সহকর্মী সরাসরি ক্যানজাস থেকে যুক্ত করে নিতে চাই রিফাত মাসুদকে। রিফাত মাসুদ, আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড কী সব হলো প্রেস কনফারেন্সে, আর আর্জেন্টিনার প্রস্তুতি কেমন নিয়েছে? তার একাদশে খুব বেশি পরিবর্তন করবেন না, আর সেটা করলেও মানে শুধুমাত্র পার্সন চেঞ্জ হবে। পার্সোনাল চেঞ্জ ছাড়া আর কোনো ট্যাকটিক্যাল চেঞ্জ, ফরমেশনাল চেঞ্জ এগুলো এক্সপেক্ট না করে আমার মনে হয় ভালো। সুইজারল্যান্ডের সঙ্গে সেটার প্রয়োজন হবে কি না সেটাও একটা কথা, কিন্তু যেভাবে ইজিপ্ট আর কেপ ভার্দে আর্জেন্টিনাকে রিড করে ফেলেছে, যেভাবে আর্জেন্টিনা মিডফিল্ডকে একরকম ম্যাচের লম্বা সময় জুড়ে অকেজো বানিয়ে রেখেছিল, এরপরে সুইজারল্যান্ড যদি সেখান থেকে কিছু না শেখে তাহলে আমার মনে হয় সেটাই অবাক করার বিষয় হবে। এখন লিওনেল স্ক্যালোনি এটা বুঝতে না পারার কোনো কারণ নাই, যেহেতু আমি বুঝতে পারছি যে তাকে অপোনেন্ট পড়ে ফেলেছে। তিনি এর বাইরে, মানে বক্সের বাইরে, লিটারালি তাকে বক্সের বাইরে বেরোতে হবে। মানে আর্জেন্টিনা গত 2-3টা ম্যাচে যেভাবে অ্যাটাক করছে, মিডফিল্ডে আপনি একটা বক্স তৈরি করতে পারবেন যে এই বক্সের বাইরে আর্জেন্টিনার ফুটবলাররা কেন যেন পাসই দিচ্ছেন না। তো ওই বক্স ছাড়িয়ে আর্জেন্টিনাকে নতুন কোনো কিছুর একটা উদ্ভাবন ঘটাতে হতে পারে এই ম্যাচটায়। দেন এগেইন ইউ হ্যাভ লিওনেল মেসি। উনি টিমে থাকলে, উনি আপনার দলে থাকলে আপনি পৃথিবীর যে কোনো ম্যাচ জিতে আসতে পারেন, কিন্তু সেই মুহূর্তগুলো কখনো কখনো থেমে যায়, কখনো কখনো সেটা থেমে যেতে হয়, একটা দিন মানুষের বাজে যায়। এবং মেসির ক্লান্তি তার জন্য এবং আর্জেন্টিনা টিমের জন্য একটু দুশ্চিন্তার কারণ। আগের ম্যাচটা বেশ গরমে ভেতর দিয়ে, মানে কেপ ভার্দের সঙ্গে ম্যাচটা, সেখানে গরম একটা প্রভাবক ছিল। এরপরে 90 মিনিটস এবং ইমোশনাল একটা রোলার কোস্টারের ভিতর দিয়ে লিওনেল মেসি গেছেন। ম্যাচ শেষ করার পর তিনি কেঁদেছেন। এরপরে গিয়ে এখন যখন তাকে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে হচ্ছে এই ছাদ খোলা স্টেডিয়ামে, যদিও এখানে বেশ ঠান্ডা, অত গরমের প্রভাব নাই বললেই চলে, কিন্তু ক্লান্তি এখানে একটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে যদি আর্জেন্টিনা গেমটাকে লেটসে কথা যে 120 মিনিট পর্যন্ত নিয়ে যায়। আর্জেন্টিনার জন্য ম্যাচটা জেতা তো খুবই জরুরি, একই সঙ্গে 90 মিনিটসের ভেতরে জেতাটা খুব জরুরি। মানে নকআউট ফেজে একটানা এত বেশি ইমোশনাল ম্যাচ খেলার রেকর্ড খুব কম দলেরই থাকে। রাদার একটা খুব টান উত্তেজনার ম্যাচ হলে পরেরটা একটু ইজে গেলে ওই দলটার দেখা যায় যে পরের দিকে গিয়ে সুবিধা হয়। সেই কাজটা আর্জেন্টিনা করতে চাইবে। আর চেঞ্জের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে লাউতারো মার্টিনেজকে আমি আসলে পরের দিকে এখনও দেখছি। তবে গত ম্যাচে যে সিচুয়েশন তৈরি হয়েছিল আর্জেন্টিনা, সেরকম কিছু যদি হয় সেই ক্ষেত্রে আমি একটু জুলিয়ান সিমিওনে, নিকো পাজ, তাদেরকে জানি না লিওনেল স্ক্যালোনি
পরিকল্পনায় কতখানি রাখছেন বা নামাচ্ছেন কিনা। লো সেলসও আরেকজন পটেনশিয়াল গেম চেঞ্জার, যিনি গ্রুপ সিজের থার্ড ম্যাচে এত ভালো করলেন কিন্তু আর এরপরে সুযোগ পাচ্ছেন না। উনি হয়তো দাবি জানিয়ে রেখেছেন, কিন্তু সমস্যা হচ্ছে ওই স্কালোনি তার ওই বক্স থেকে বেরোচ্ছেন না। বক্স থেকে তাকে বিশ্বকাপ যদি আরেকটা জিততে হয় বেরোতে হবে, আর সেটা কখন তিনি বেরোবেন, কোন পয়েন্টে বেরোবেন, ওইটা সম্ভবত আর্জেন্টিনার এইবারের বিশ্বকাপটা ডিফাইন করে দিতে পারে। অনেক ধন্যবাদ রিফাত মাসুদ আপনাকে। এই স্কালোনির প্রেস কনফারেন্সটা একটা দারুণ একটা উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলছেন ওই প্রশ্নগুলোর উত্তরে যে দেয়ার আর পিপল হু ডোন্ট ওয়ান্ট আর্জেন্টিনা টু উইন, বাট দ্যাটস নর্মাল। তিনি বলছেন এগুলো স্বাভাবিক, এবং উই ইউজ দ্য ক্রিটিসিজম অ্যান্ড দ্য কমেন্টস পিপল মেক অ্যাজ মোটিভেশন, উই টার্ন ইট ইন্টু ফিউয়েল টু মেক দ্য প্লেয়ার্স পারফর্ম ইভেন বেটার। এবং সেটা মনে হয়েছে আর্জেন্টিনা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, ওই ক্রিটিসিজমগুলো যে তাদের গায়ে লাগে না, সেই চ্যাম্পিয়ন্স মেন্টালিটি দেখিয়েছে আর্জেন্টিনা। মানে অ্যাপার্ট ফ্রম অল দ্য কন্ট্রোভার্সিস, ট্রু, লিওনেল মেসি এবং প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে সেটা দেখা গেছে, একটা চ্যাম্পিয়ন্স মেন্টালিটি। অ্যাবসলিউটলি ট্রু, বাট এটাও কিন্তু আমরা বুঝতে পারছি এই স্পেসিফিক যে কোডটা আপনি বললেন সেখান থেকে কিন্তু আমাদের মনে হচ্ছে যে লিওনেল স্ক্যালোনি ইজ ডিস্টার্ব এজ ওয়েল। তাদেরকে নিয়ে যতটুকু সমালোচনা হচ্ছে, একটা চ্যাম্পিয়ন দলকে নিয়ে, একটা বড় দলকে নিয়ে সমালোচনা হবে, কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে একটু বেশি সমালোচনা হচ্ছে। যতটা না রেফারিং নিয়ে এত বেশি কথা হচ্ছে, এই যে আর্জেন্টিনা লাস্ট 15 মিনিটে এভাবে একটা কামব্যাক যে দিল, ওই গোলগুলার যে কোয়ালিটি ছিল, ওই ট্যাকটিক্যাল যে অ্যাসপেক্টগুলো ছিল, সেগুলো নিয়ে কিন্তু সেভাবে কিন্তু ডিসকাশন হচ্ছে না। অথচ আমরা যদি বিশ্বকাপের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দিস হ্যাজ টু বি অ্যাট দ্য টপ অফ দি সারপ্রাইজেস বলবো বা রেমন্টাডাস বলবো ইন দ্য হিস্টোরি অফ দিস ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, সো এটা নিয়ে কিন্তু সেভাবে অত বেশি ডিসকাশন হচ্ছে না। সো দ্যাট মিনস উনিও কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছেন দেখে কিন্তু এই ধরনের জিনিসপত্র বা এই ধরনের কোড আমরা কিন্তু পাচ্ছি। ইন্টারেস্টিং। আমরা মানে আর্জেন্টিনার সমর্থকদের ভেতরে কীরকম মেজাজ চলছে, মানে ক্যান্সাস সিটির যে আবহ সেটা বলছে পুরোপুরি ভিন্ন কথা। আর্জেন্টিনার সমর্থকেরা আসলে এইসব নিয়ে থোড়াই তোয়াক্কা করেন, মানে তারা ওই ক্যানসাস সিটিতে একটা উৎসবের আমেজ, একটা পার্টি বসিয়েছেন এবং সেখানে সবাই আর্জেন্টিনার খেলা দেখার জন্য মুখিয়ে আছেন। আমরা একটু সেখান থেকে কিছু অংশ আর মানুষজনের কথা শুনতে চাই। দারুণ। আমি ক্যান্সাস সিটিতেই থাকি, তো আমার খুবই ভালো লাগছে। ওয়েলকাম টু ক্যান্সাস সিটি। আর এত লোকের সমাগম দেখে আমার খুবই ভালো লাগছে, আর আরো ভালো লাগছে বাংলাদেশের কাউকে পেয়ে। এটা আমি খুবই উপভোগ করছি, কারণ আমাদের যখন আর্জেন্টিনার ফার্স্ট গেম ছিল, ওই জন্য এর থেকে আরো বেশি মানুষ হয়েছিল। We're enjoying this party. I don't know, 5,000 Argentinians. We reach each other everywhere, and we're supporting our team. I think Argentina will win for 2 goals. I don't know if 2-0, maybe 3-1, but it's gonna be a match with a lot of goals. দারুণ। আমরা যে ফুটেজগুলো দেখছিলাম মানুষজনের কথাবার্তা, মানে এই সেলিব্রেশন চলবে আসলে। And আমার মনে the হয় যে enthusiasm of হ্যাঁ, those people, চলবে, মানে outstanding. চ্যাম্পিয়ন্স, মানে তারা যদি আমার মনে হয় যদি ফাইনালে গিয়ে হেরেও যায়, এই মানুষরা খুব অ্যাট বেশি দি এন্ড অফ কষ্ট দ্য ডে পাবে না। ব্যাপারটা কি সেরকম না যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অনেকগুলো সাপোর্টারদের সঙ্গে যখন আমরা কথা আর কি বলি বা তাদের ফিলিংস সম্বন্ধে যখন জানতে চাই, বিশ্বকাপের আগে থেকে কিন্তু আমরা জানি যে অ্যাটলিস্ট 99% অফ দেম অলরেডি কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যা পাওয়ার তো সেই 2022-এই তো পাওয়া শেষ। সো এইটা হলো গিয়ে মেসির যেহেতু শেষ একটা বিশ্বকাপ, সেইটাকে সেলিব্রেট করার একটা উপলক্ষ। অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই বিশ্বকাপটাকে আর্জেন্টিনা জিতলো না কি জিতলো না, আমার মনে হয় না এটা নিয়ে সাপোর্টাররা খুব বেশি কনসার্ন আছে। হ্যাঁ, জিততে পারলে অবশ্যই ভালো লাগবে, কিন্তু যদি জিততে না পারে সেক্ষেত্রেও আমার মনে হয় না খুব বেশি এদিক সেদিক হবে আর কি। মানে আর্জেন্টিনার গণমাধ্যমের যে খবর, প্রবাবল 11-এও কোনো ধরনের পরিবর্তন আসলে সবাই দেখছে না। ওই আলভারেজ আরও একবার স্টার্ট করবেন, খুব সবার ধারণা। তালিয়াফিকো হয়তো স্টার্ট করবেন, এবং পারেদেসকে যেভাবে তিনি পারেদেস সার্ভিসটা দিয়েছেন, মনে হয় না পারেদেসকে ছাড়াও আসলে মিডফিল্ডটা সম্ভব। এই কম্বিনেশন নিয়ে কি সম্ভব সুইজারল্যান্ডের সঙ্গে? একটা অবশ্য অ্যাডভান্টেজ আছে, মানে মানজামি খেলবেন না ইনজুরির কারণে। ইয়োহান মানজাম্মি খেলবেন না, দ্যাট ইজ আ হিউজ প্লাস পয়েন্ট ফর আর্জেন্টিনা। কিন্তু আমরা যদি ফরমেশনের দিকে তাকাই, একটু আগে রিফাত ভাইও যে জিনিসটা আমাদেরকে বললেন যে আর্জেন্টিনা খুব সম্ভবত একাদশ বা ফরমেশন নিয়ে অত বেশি পরীক্ষা নিরীক্ষা করবে না। এটার পেছনে মেইন কারণ হলো গিয়ে গত ম্যাচে অলরেডি তারা কিন্তু 3টা চেঞ্জ এনেছিল। সো গত ম্যাচে 3টা চেঞ্জ আনার পরে এই ম্যাচে আরও বেশি চেঞ্জ খুব সম্ভবত লিওনেল স্ক্যালোনি আনতে চাচ্ছেন না। বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আর্জেন্টিনা যদি
মানে সুইজারল্যান্ড হোক, মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই পর্যায় পর্যন্ত যে দলই আসুক না কেন সবাই কিন্তু শক্তিশালী, Yes. সেটা সুইজারল্যান্ড হোক আর যাই হোক না কেন। সো এখন এবং সামনের প্রবাবল যে ম্যাচগুলো আছে সেগুলোতে খেলার জন্য আমার কাছে যেটা মনে হয় যে আর্জেন্টিনা যদি 4-4-2 ফরমেশন থেকে একটু সরে আসে এবং সেটাকে যদি 4-2-3-1-এ একটু যদি কনভার্ট করে উইথ লিওনেল মেসি স্টার্টিং অ্যাজ আ রাইট উইঙ্গার, Right winger. যেহেতু আমরা দেখছি যে এই লাস্ট দুটো ম্যাচে কিন্তু আর্জেন্টিনা সেন্ট্রালাইজড ওয়েতে ফুটবল খেলতে গিয়ে কিন্তু বারবার আটকে যাচ্ছে। আপনি শুরুতে যে জিনিসটা বললেন যে অপোনেন্টরা কিন্তু জেনে যাচ্ছে যে আর্জেন্টিনা কিভাবে খেলবে, দে ডোন্ট হ্যাভ এনি দ্যাট মাচ অফ উইং থ্রেট। সো যে কারণে গত দুই ম্যাচে কিন্তু লিওনেল মেসিকে বারবার ওই রাইটে কিন্তু চেপে যেতে কিন্তু হচ্ছিল এবং কখনো কখনো মানে নিকো গঞ্জালেস থেকে শুরু করে নিকোলা তালিয়াফিকো ওই দুজনকে কিন্তু ওই লেফট সাইডে থাকতে হচ্ছিল। দ্যাট মিনস লিওনেল স্কালোনি কিন্তু বুঝছেন যে তাদের ওই উইডথটা মেনটেন করার দরকার আছে। যদি সেটা করতেই হয় দেন ওয়াই নট পুশিং লিওনেল মেসি ডাউন টু দ্য রাইট। Right wing. হ্যাঁ, কারণ কি সেন্ট্রালে He থাকলে was ওটা still. হচ্ছে না, না হলে কিছু হচ্ছে না আসলে। গত দুই ম্যাচে দেখেন ও যখনই ডান দিকে খেলছিল তখনই কিন্তু আর্জেন্টিনা কিছু না কিছু একটা করতে পেরেছে। So- মেসি গেভ হিজ 200 এক্স্যাক্টলি 200%। এখন ওই জিনিসটা যদি এই ম্যাচেও করে, অ্যান্ড এটা আরো বেশি দরকার কেন, বিকজ অফ রড্রিগো ডি পল। রড্রিগো ডি পল কিন্তু গত এক ম্যাচ বলেন বা দুই ম্যাচ বলেন তিনি কিন্তু বল পায়ে হোক বা বল ছাড়া হোক সেভাবে কিন্তু সাপোর্ট করতে পারছেন না। সাধারণত কি হয়, আর্জেন্টিনা যখন 4-4-2 ফরমেশনে খেলে তখন লিওনেল মেসি মাঝখানের ওই জোনগুলোতে থাকতে পারেন, কারণ ডান দিকের ওই চ্যানেলগুলা দৌড়ে হোক বা বল ক্যারিং এর মাধ্যমে হোক ওগুলা কিন্তু সামাল দেন এই রড্রিগো ডি পল। কিন্তু গত ম্যাচে এটার আমরা ছিটে ফোটাও কিন্তু দেখি নাই। সো ইট উড বি ভেরি গুড যদি রড্রিগো ডি পলের জায়গায় সে থিয়াগো আলমাদার মতো এমন একজন নাম্বার 10-কে যদি একাদশের মধ্যে নিয়ে আসা হয় যার সাথে কিন্তু মেসির ওই কানেকশনটাও হয়, প্লাস লিওনেল মেসি যখন ডান দিকে খেলবেন তখন ওই ডিফেন্সিভ সাপোর্টটাও যেন উনি দিতে পারেন। আর ওই দিক থেকে আমরা যদি আর কি লেফটের দিকে যদি আর কি চিন্তা করি, লেফট সাইডে একটা বক্স টু বক্স হলে যদি এনজো খেলেন ফাইন। সুইস কোচ কি বলছেন তা শোনার আগে মানে বিশ্বকাপের যে আবহ, মানে বিশ্বকাপ তো টি স্পোর্টসে দেখা যায়, মাইরোবিয়া মাত্র 18 টাকায় বিশ্বকাপ দেখার সুযোগ করে দিয়েছে, দারুণ খবর, আমরা সেজন্য অনেক খুশিও। কিন্তু আমরা দেখছিও। সুইজারল্যান্ডের কোচটার কোটটাকে একটু আলাদা করে হাইলাইট করতে তিনি বলছেন যে উইল বি প্লেইং against the world champion, however we also saw that Argentina has been fragile in their last two matches. True. I think we've earned the respect we deserve, we can challenge the world champion. এই স্কোয়াডে প্রপার মিডফিল্ডার্স আছে, প্রপার Absolutely. উইঙ্গার্স আছে, ফরওয়ার্ড হিসেবে আছে। এখন কি মনে হয় প্রেডিকশন, মানে আসলেই কি শক করে দেওয়া সম্ভব? শক করে দেওয়া অবশ্যই সম্ভব, স্কোর লাইন প্রেডিকশন অবশ্যই সম্ভব, কিন্তু আপনার প্রেডিকশন? আমার প্রেডিকশন যদি আমি যাই আমি বলবো 2-1 এবং ম্যাচটা খুব সম্ভবত এক্সট্রা টাইমে যাচ্ছে, বিকজ তারা যেরকম একটা ইনপেনেট্রেবল একটা মিড ব্লক মেনটেন করছে কলম্বিয়ার এগেনস্টে কিন্তু ম্যাচটাতে আমরা দেখলাম। সো ওইটাও যদি তারা আবার মানে আর্জেন্টিনার এগেনস্টে যদি করে, যেটা কিনা তাদের সামর্থ্য আছে, আমরা কিন্তু দেখেছি ওই 2014 বিশ্বকাপে আনহেল দি মারিয়ার 118 মিনিটের ওই গোলটা না থাকলে কিন্তু আর্জেন্টিনার ওই ম্যাচটাও কিন্তু পেনাল্টি শুট আউটে যায়। সো এই মানে ওই আর কি সুইজারল্যান্ডের এই দলটা এবং স্পেশালি তাদের ক্যাপ্টেন গ্রানিট জাকা তারা কিন্তু জানে যে এই আর্জেন্টিনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শেষ করে ফেলি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.